ওয়েলকাম করছি রানাউটে এবং সেই সাথে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশকে ক্রিকেট থেকে টি-20 ক্রিকেট থেকে অন্ততপক্ষে 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করতেছি এবং নিষিদ্ধ চাচ্ছি। আইসিসির কাছে জোর দাবি জানাচ্ছি, বিসিবিকে অন্তত আপনারা 10 বছরের জন্য নিষিদ্ধ করে দেন। বাংলাদেশ ক্রিকেট টিমকে অন্তত 10 বছরের জন্য নিষিদ্ধ করে দেন। কারণ এরা ক্রিকেট খেলার যোগ্যতা এদের নাই। টি-20 খেলার যোগ্যতা, ন্যূনতম যোগ্যতা বাংলাদেশ ক্রিকেটের নাই। বাংলাদেশ ক্রিকেট দল শুধুমাত্র নামের গুণে ক্রিকেট খেলে। এদের কাছে খেলাটার কোনো ইম্পর্টেন্স নাই। কিভাবে খেলতে হবে এরা জানে না। তাছাড়া 136 রান 236 রান না। বাংলাদেশ ক্রিকেট টিম কালকে যেভাবে ব্যাটিং করতে নামছে, আমার কাছে মনে হয়েছে 220 রান বাংলাদেশ ক্রিকেট টিম চেস করতেছে। যেখানে শাহিন শাহ আফ্রিদির মতো বোলারদেরকে বাংলাদেশ ট্যাকেল করতে পারতেছে না। যে বোলারদেরকে আফগানিস্তানও গুণ ধরে না, সেই বোলারদেরকে বাংলাদেশ দল এমন কঠিন বানায় দিল। 136 রানের টার্গেট মনে হচ্ছে 336 রান করতেছে। আরে ভাই, 120 বলে যদি সিঙ্গেল নেওয়া যায়, 120টা বলই খেললে 120 রান হয়। সেখানে মাত্র 16টা রান বেশি করছে পাকিস্তান। এটা কি খুব বেশি অন্যায় হয়ে গেছে রে ভাইয়া তোদের কাছে? এত জঘন্য ব্যাটিং, এত বিশ্রী ব্যাটিং কি কোনো দেশ করতে পারে? 136 রান যদি জিম্বাবুয়েকেও আপনার টার্গেট দিত পাকিস্তান, তাও তো তারা ম্যাচটা জিততে পারতো। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল এই 136কে 336 বানায় ম্যাচটা হারায় গেছে। আপনারা শুরু থেকে যদি লক্ষ্য করেন, এই যে ইমন, এই ছেলেটা প্রথম বলেই যাবেই। তানজিদ প্রথম বলেই যাবেই, কিন্তু তানজিদের বদলে রিপ্লেস করা হলো ইমনকে। কিন্তু তিনিও সেই যে লাউ সে কদু। মানে বাংলাদেশ দলের কারো উপর কি ভরসা খুঁজে পাওয়া যাবে না? যেমন এই আইসিসি ইভেন্ট কোথাও খেলতে গেলে একটা নাটক মাটক করে যাবে। এবার কোনো নাটক করে যায় নাই। না গিয়ে এবার টুর্নামেন্টের ভিতরে নাটক শুরু হয়ে গেছে। এদের এমন একটা অবস্থা, সুপার ফোর থেকে শ্রীলঙ্কা যখন মানে গ্রুপ পর্ব থেকে শ্রীলঙ্কা যখন টেনে এদেরকে সুপার ফোরে তুললো, সুপার ফোরে আসার পর এদের এমন একটা ভাবভঙ্গি দেখা গেল যে আমি কি হসিরে। ওই যে গ্রামের ভাষায় একটা প্রবাদ আছে বুঝছেন, মুই কি হুনুরে মোর ভাতা চৌকিদা। তো বাংলাদেশের ক্ষেত্রেও হ্যাঁ এমনই অবস্থা হয়েছে সুপার ফোরে এসে। কারণ বাংলাদেশকে এশিয়া কাপের আগে কেউই গুনে নাই। কোনো ক্রিকেট বিশ্লেষজ্ঞ কথা বলতে চায় নাই বাংলাদেশকে নিয়ে, শুধুমাত্র রবি শাস্ত্রী এবং সঞ্জয় মঞ্জরেকর ছাড়া। এরপরও যখন সুপার ফোরে উঠে যখন প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার সাথে জিতলো, তখন সবাই আশা করছিল যে বাংলাদেশ আরো ভালো কিছু করবে। কিন্তু ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হারছে, ঠিক সেম ভাবে পাকিস্তানের সাথেও ম্যাচটা হারছে। বাংলাদেশের ব্যাটাররা নাম্বার ওয়ান বলদ। আমি তো বাংলাদেশকে গালি দিলে আপনারা আমাকেই গালি দেন, কিন্তু দেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশকে নিয়ে আসলে সমালোচনা ছাড়া কখনো ভালো দিক আপনি খুঁজে বের করতে পারবেন না। আপনারাই বলেন, 136টা রান কি খুব বেশি ছিল? ছিল না। শুধুমাত্র একটা যদি পার্টনারশিপ হইতো 50 থেকে 70 রানের, বাংলাদেশ ম্যাচটা এমনি বের হয়ে যাইতো। সেখানে নুরুল হাসান সোহাম এসে এমন ভাবে ব্যাট করতেছে, খালি এপাশ ওপাশ ডান বাম। জাকের আলী অনিক এসে এমন একটা ভাব ধরলো যেন বিশ্বের সেরা ফিনিশার নামছে ক্রিজে, বিশ্বের সেরা ফিনিশার নামছে। তাওহিদ হৃদয়, এর কথা বললে তো ভাইয়া আপনারা আরো আমাকে গালি দিয়ে শেষ করে দেবেন। বাংলাদেশের কবি ক্রিকেটার, বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেটার, ইন্টারন্যাশনাল ক্রিকেটার, জাতীয় দলের ক্রিকেটার, তাকে নিয়ে আমার আর কোনো প্রশংসা করার জায়গা নেই ভাইয়া। কারণ তিনি ওই যে একটা ম্যাচ খেলে ফেসবুকে স্ট্যাটাস দিছে, দলের জন্য খেলি, দেশের জন্য খেলি, কিন্তু ধারাবাহিক খেলার তো প্রয়োজন হয় না। বাংলাদেশের ক্রিকেটাররা তো জানে একটা ম্যাচ খেললে আমাকে নিয়ে 10টা ম্যাচ পরিকল্পনা করা হবে। বাংলাদেশ ক্রিকেটারদের তো লাথি মেরে বের করা হয় না। বাংলাদেশের ফ্যানরা তো তাদের জন্য আর জুতার মালা নিয়ে এয়ারপোর্টে দাঁড়ায় থাকে না যে তাদের ম্যাচ হারার পরও এত দর্শক কেন হয়। আর বাংলাদেশের প্লেয়ারদের তো ভাগ্য যে আমাদের মতো এত ক্রিকেট ফ্যান পায়, যারা হারার পরও মাঠে গিয়ে খেলা দেখে। অন্য কোনো যদি ফ্যান পাইতো এতক্ষণ ঠিকই ওই আসার সময় ঢিল, এরপর জুতা মারা, গরুদান, মানে যত কিছু আছে সবকিছুই করতো এদেরকে দিয়ে। কারণ এদেরকে দিয়ে আসলে ক্রিকেট হয় না। এদেরকে দিয়ে যদি ধান বাড়িতে ধান কাটতে লাগাই দেন, এদেরকে দিয়ে যদি গরুর খামারে গরুর খাবার লাগাই দিতে দেন, পুকুরে মাছ চাষ করতে লাগাই দেন, আমার মনে হয় ঠিক আছে, এদের একদম ঠিক আছে এদের কাছে। তাছাড়া এদেরকে দিয়ে ভাই আসলে ক্রিকেটটা হবে না। আমি বড় জোর অনুরোধ করছি, 2 হাত দিয়ে অন্ততপক্ষে 10 বছরের জন্য বাংলাদেশকে ক্রিকেট থেকে অন্তত নির্বাসনে পাঠানো হোক। এরপর 10 বছর পর খেলাধুলা শিখে তারপর ক্রিকেট মাঠে নামা হোক। আপনারা দেখেন বাংলাদেশের বোলাররা যখন বল করে, আমাদের মুস্তাফিজ, তাসকিন, রিশাদ, তানজিম সাকিব, মাহদী হাসান যখন বল করে, আমরা তখন ভাবি বাংলাদেশ দল ম্যাচ জিতবে। কারণ বোলাররা তো তাদের সাধ্যমতো চেষ্টা করে। এবং বিশ্বের যদি এই মুহূর্তে বোলিং লাইন আপ হিসাব করতে হয়, তাহলে বাংলাদেশের বোলিং লাইন আপকে আপনার বিশ্বের সেরাদের কাতারে অন্তত 5টা দেশের কাতারে বাংলাদেশের বোলারদেরকে রাখতে হবে।
কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ভাই কেনিয়ার পরেও নিছে, কেনিয়া তো নিষিদ্ধ টিম না, তারপর ক্রিকেটে আসার এখন চিন্তা ভাবনা করতেছে। নেপালের পরেও এখন বাংলাদেশের ব্যাটারদেরকে রাখেন। আমার মনে হয় এইবার ওমানরাও ভালো ব্যাটিং করছে, যে বাংলাদেশ এত জঘন্য ব্যাটিং করছে। ওপেনিং যদি শুরু করেন, ওপেনিং স্লট তো ভাই রান করতে ভুলেই গেছে। ওপেনিং স্লট, ওপেনিং পেয়ার বলতে যে একটা জিনিস আছে, বাংলাদেশ ভুলেই গেছে। লিটন কুমার দাস না থাকাটা যে বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর, সেটা ভারত এবং পাকিস্তান ম্যাচে সেটা হারে হারে টের পাইছে বাংলাদেশ। লিটন কুমার দাস যদি থাকতো, সবাই ভাবছে ম্যাচটা জিতবে, কিন্তু দেখা যাচ্ছে ওই লিটন কুমার থাকলেও যে লাউ সে কদুই হয়ে যাইতো। এরপর আবারও তো বললাম, তাওহিদ আসলো গেল, তারপর শামীম, যে আউটটা হয়েছে শামীম পাটোয়ারি, তখনও আমরা ম্যাচে ছিলাম ভাই, তখনও আমরা ম্যাচে ছিলাম। 3 ওভারে 39 রান দরকার। শামীম পাটোয়ারি ওই রিভার্স সুইপ মনে হয় ওর, মানে কি বলবো রে ভাই, বলার কোনো ভাষাই খুঁজে পাইতেছি না। মানে রিভার্স সুইপ না খেললে শামীম পাটোয়ারিকে বাংলাদেশ টিম থেকে বের করে দেওয়া হবে। রিভার্স সুইপ না খেললে শামীম পাটোয়ারিকে দলে রাখা হবে না, কায়দা করে হলেও তোমাকে রিভার্স সুইপ খেলতে হবে। কেন রে ভাইয়া? দেখতেছিস যে আর কোনো ব্যাটার নাই, তুই শেষ ভরসা। শাহিন শাহ আফ্রিদি বল করতেছে, ওভারটা ঠেকাই দিলে, 2টা বল ঠেকাইলে কি বাংলাদেশ দল ম্যাচটা আরো বেশি করে হেরে যাইতো? বাংলাদেশ তো অল আউট হয় নাই, মাত্র 11টা রানে হারছে। ওই যে পাওয়ার প্লে যে রানটা ছিল কম, সাইফের আউটটা, সাইফ না হয় আনফর্চুনেটলি আউট হয়ে গেছে, পরপর আর কতগুলা ম্যাচ ভালো খেলবে একটা প্লেয়ার, সেখানে সাইফ না হয় আউট হয়ে গেছে। সাইফের আউট হওয়ার পর শেষের দিকে টানার বানার করেও তো রানটা চলে আসলো, 97 রানে 7 উইকেট শামীম পাটোয়ারি ক্রিজে। সেখানে শামীমের ওই আউটটাই বাংলাদেশকে একদম পুরা ম্যাচটা থেকে ছিটকে দিল। বাংলাদেশ আর ফাইনালের স্বপ্ন জিততে পারলো না। জাকের আলী অনিক, খাজা বাবা জাকের আলী অনিকের স্বপ্নটা আর পূরণ হইল না। কারণ তিনি তো মাইক্রোফোন হাতে নিলেই তার একটা কথা আছে, আমরা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি। তারা চ্যাম্পিয়ন হতে এসেছে, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় অচ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতেছে। এই খাজা বাবার কারণেই কালকে ম্যাচটা বাংলাদেশ হারছে, একদম ফুলফিল ম্যাচটা হারছে। সে যখন নামছে তখন থেকে যদি একটা পার্টনারশিপ করতে পারতো, সে নাকি ক্যাপ্টেন। অথচ বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের মাথা কোথায় আছে আমি জানি না। নুল হাসান সোহামের মতো একজন সফল ক্যাপ্টেন থাকতে ঘরোয়া ক্রিকেটের, খাজা বাবাকে দিছে ক্যাপ্টেন্সি। এটা কি মানা যায়? কারণ নুল হাসান সোহাম রংপুরের একজন ব্র্যান্ডিং ক্যাপ্টেন। কারণ নুল হাসান সোহামকে তো আপনার একাদশের জায়গায় দেন না, তারপরও দলে নিছেন। দলে নেওয়ার পর যখন খেলতেছে ছেলেটা, অন্তত পক্ষে এই খাজা বাবার রিপ্লেসমেন্ট তাকে করানো যাইতো। হ্যাঁ, সে নাকি ফিনিশার হয়ে আসছে। হ্যাঁ, সে ফিনিশ করবে কার? জিম্বাবুয়ের বিপক্ষে, আয়ারল্যান্ডের বিপক্ষে, নেদারল্যান্ডের বিপক্ষে ছক্কা মারবে। ভাই বড় টিমের বিপক্ষে প্লেয়ার এরা না। তাই এদেরকে নিয়ে স্বপ্ন দেখেন না, এবং বাংলাদেশকে নিয়ে যারা স্বপ্ন দেখছেন, এদের কথায় নিয়ে যারা মাঠে খেলা দেখছেন, আমি তাদের কাছে ক্ষমা চাইতেছি। ভাই বাংলাদেশ অন্তত পক্ষে 10 বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ থাক, বাংলাদেশকে নিয়ে আর কোনো স্বপ্ন দেখেন না, বাংলাদেশকে নিয়ে কথা বলেন না, নাহলে বিশ্ব মিডিয়ায় এসে বাংলাদেশের কাছে জন্য আপনাদের মাথা নিচু করতেই হবে। সো রানাউটে যারা দেখছেন, বুক ভরা সান্ত্বনা নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন।